কিউআর কোড স্ক্যান করে যখন এই ক্লাসটিতে চলে এসছো, তো আশা করছি আজকের ক্লাসে দারুণ কিছু শিখাতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের টপিকস হচ্ছে সাবস্টিটিউশন টেবল, ঠিক আছে? আ এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে চলো একটু দেখে নিই যে এই টপিকটা পরীক্ষায় কিভাবে আসে। দেখো আমরা তোমাদের ঢাকা বোর্ড ২০২৪ এর একটা কোয়েশ্চেন যদি নেই, এখানে দেখো একটা টেবিলের মধ্যে এরকম ৩ টা অংশ থাকে, ঠিক আছে? তোমাকে মূলত এখান থেকে সাবজেক্ট গুলা নিতে হবে। এখান থেকে ভার্ব তোমাকে চুজ করতে হবে সাবজেক্ট অনুযায়ী। একই সাথে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন গুলোও কিন্তু মিলিয়ে চুজ করতে হবে। এখন আমাদের বইতে কিন্তু আমরা এটা কিভাবে হলো বা কিভাবে এটা আমরা মিলালাম, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা কিন্তু এভাবে যদি ব্যাখ্যা করে পড়তে পারো তাহলে আশা করছি তোমরা এই টপিকটা নিয়ে কখনো ফ্রাস্ট্রেশন এ যাবা না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসছি। দেখো, সাবস্টিটিউশন টেবল পরীক্ষায় আসবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 2 তে। এখানে মার্কস থাকবে কত জানো? এখানে মার্কস থাকবে হচ্ছে 5। এই টপিকে যদি তুমি 5 আউট অফ 5 পেতে চাও, তাহলে নিম্নোক্ত রুলস গুলা অবশ্যই ফলো করতে হবে এবং উত্তর করার সময় প্রত্যেকটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এখানে একটু কথা বলি, অর্থ বোঝার চেষ্টা এই জায়গার মধ্যে কিন্তু অনেকেই তোমরা চিন্তা করছো, আমরা তো একটা সেন্টেন্সের অর্থ ফাইন্ড আউট করতে পারি না। তাহলে আমরা এটা কিভাবে পারবো? এইখানে তোমাদের সামনে একটা টুইস্ট আছে। একটু সামনে গেলেই যা তোমরা দেখতে পারবে। বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আসলে কোনো গ্রামার টপিকস তুমি রুলস পড়ে তুমি পারবে না। ঠিক আছে? তোমাকে ডেফিনিটলি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই হবে। মনে রাখো টুইস্ট কিন্তু আছে। আচ্ছা, এইখানে একটা পরামর্শ দিয়েছি যেটা তোমাদের পূর্বে বলেছি। দেখো, আ টুইস্টটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? যে অর্থ বুঝা। ওকে? এর আগে আমরা দেখি পরীক্ষায় সাধারণত নিচের বিষয়গুলো আ সম্পর্কিত সাবস্টিটিউশন টেবল গুলা বারবার আসে। আচ্ছা, কি টপিকস থেকে আমাদের এই কোয়েশ্চেন গুলা হয়ে থাকে? দৈনন্দিন জীবন থেকে হয়, পরিবেশ থেকে হয়, শিক্ষা থেকে হয়, সততা থেকে হয়, দেশপ্রেম থেকে হয়, কোনো ব্যক্তি সম্পর্কে আসতে পারে। দৈনন্দিন জীবন কিভাবে আসতে পারে? যেমন গুড হেলথ, গুড হ্যাবিট এই সম্পর্কে আসতে পারে। পরিবেশ থেকে সি লেভেল, গ্লোবাল ওয়ার্মিং, শিক্ষা থেকে অ্যান এডুকেটেড নেশন, সততা থেকে আসতে পারে পাংচুয়ালিটি, এরপরে আসতে পারে দেশপ্রেম, ইন্ডিপেন্ডেন্স, আওয়ার ওয়্যার অফ লিবারেশন, আ করাপশন এগুলো আসতে পারে। কোন ব্যক্তি সম্পর্কে আসতে পারে কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদীন। এই দেখো টুইস্টটা এই জায়গায়। সেটা হচ্ছে এই কটা টপিক সম্পর্কে যদি আমরা মোটামুটি জানি তাহলে কিন্তু আমাদের এর বাইরে কোন সেন্টেন্সের অর্থ না জানলেও আমরা কিন্তু এগুলো পারব। এখন প্রশ্ন, এইগুলা আমরা কিভাবে জানবো? এই যে দেখো তোমাদের জন্য যে বোর্ড কোয়েশ্চেন গুলা দিয়ে দিয়েছি, এখানে যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে, তখনই কিন্তু তোমরা বুঝে ফেলবে যে আসলে কোনটা কোন ক্যাটেগরিজ থেকে আসছে। যেমন দেখো এটা গুড হেলথ মানে কি? আমাদের এটা স্বাস্থ্য থেকে এসছে। এই যে দেখো গুড হেলথ আমাদের দৈনন্দিন জীবন স্বাস্থ্য থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে ঢাকা বোর্ড ২০২৪ এর। তাহলে আমরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ যে এই টপিকসে আমাদের অর্থটা খুবই গুরুত্বপূর্ণ জানা। আর কিভাবে জানবা? ডেফিনিটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল দিস কোয়েশ্চেন। ঠিক আছে? তাহলেই তুমি এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। তো দেখো আমরা এবার নোট 2 তে চলে যাই। পূর্বেই বলেছিলাম একটা টেবিল থাকবে। ঠিক আছে? এখানের মধ্যে ৩ টা কলাম থাকবে। এটা হচ্ছে কলাম A, কলাম 2 আর হচ্ছে কলাম 3। ১ম কলামে মূলত আমাদের সাবজেক্ট গুলা থাকবে। ২য় কলামে আমাদের মূলত ভার্ব গুলা থাকবে। ৩য় কলামে আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। ঠিক আছে? দেখো টুইস্টটা কোন জায়গায়? আমরা যদি একটা সেন্টেন্স এখানে নেই, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমরা এটা সেন্টেন্স বলব না, আমরা সাবজেক্টই বলি। একটা সাবজেক্টটা যখন নেই, এটার সাথে আমরা ভার্বটা কিন্তু মিলিয়ে ফেলতে পারবো যদি আমরা কি অর্থ বুঝি আর টেন্স সম্পর্কে একটু টুকটাক ধারণা থাকে। কিভাবে এটা সামনে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। ঠিক আছে? চলো। এখানে দেখো গ্লোবাল ওয়ার্মিং এখানে অনেকগুলা ভার্ব আছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কি বসতে পারে? রেফার্স। এখন এই জিনিসগুলা কিভাবে হলো এটা বোঝার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এটা জানো যে ১ম কলামে সাবজেক্ট, মাঝখানের কলামে ভার্ব অ্যান্ড লাস্টলি অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন বসে। এই যে দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছি। ঠিক আছে? আশা করছি এই অংশটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। ওকে। এবার দেখো নোট 3 তে আমরা চলে যাই। একটু পরের পেজে চলে গেলাম। ওকে দেখো, নোট 3 তে আমরা শিখব যে দেখো এখানে পূর্বেই বলেছিলাম যে সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব আমরা কিভাবে নির্বাচন করব। যেমন এই শব্দটার সাথে কি আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে? এই অংশটার সাথে কি সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল বসবে? এটা কিভাবে আমরা বুঝবো? এই দেখো শর্টকাট।
কোনো সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসতে হয়। ঠিক আছে? তাহলে আমরা একটা সেন্টেন্সটা সিঙ্গুলার মানে ১ম অংশটাতে সিঙ্গুলার এটা আমরা অর্থ না জানলেও কিন্তু বুঝতে পারি। কিভাবে? আমরা যদি ওয়ার্ডের শেষে এই সাফিক্স গুলা দেখি তাহলেই কিন্তু আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা এগুলা দেখে নিই। যেমন ইলিটারেসি এখানে দেখো সিইউআই আছে। আমি বলেছি যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের শেষে সিইউআই থাকে তাহলে সেটা কি হয়? সেটা সাফিক্স হয়ে যায়। আর এগুলার সাথে কি বোঝায়? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে যদি আমরা এই যে ফিজিক্যাল ফিটনেস দেখি তাহলে অ্যানি ডাবল এসনেস পেয়েছি না? ধরো তোমাদের পরীক্ষায় আ তোমরা ধরো ২৬০০ ধরো পরীক্ষা দিলে। আমি ধরে নিলাম ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে ধরো এই কোয়েশ্চেনটা এসছে। ঠিক আছে? এখন এখানের মধ্যে দেওয়া আছে ফিজিক্যাল ফিটনেস। বাকিগুলো আমরা পারার দরকার নেই। আমরা একটা শিখি। ফিজিক্যাল ফিটনেসটা এটার সাথে ২ টা ভার্ব এখানে দেওয়া আছে। এখানে বি মানি, এম, ইজ, আর হ্যাঁ, ঠিক আছে? এটা মনে রাখবে। তো দেখো ফিজিক্যাল ফিটনেস এন ই ডাবল এস আছে না? এই যে এখানে আমরা দেখিয়ে দিয়েছি। যদি কোন সেন্টেন্সের শেষে এন ই ডাবল এস থাকে তাহলে কিন্তু এটা কি হয়? এটা আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসাবো? এখানে ইজ বসাবো। আর আমরা জানি এম, ইজ, আর এটার মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার, আরটা হচ্ছে কি প্লুরাল। তাহলে আশা করছি এই অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে দেখো এক্সাম্পল গুলা দেওয়া আছে। আ এবার আসো আমরা নোট 4 এ চলে যাই। কোন ভার্বের কাজটি যখন আচ্ছা এই জিনিসটা বুঝানোর আগে আমি আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আমরা জানি am, is, are, was, were এগুলা কি? ভার্বের V1 ঠিক আছে? আর এটা মূলত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ বেশি ব্যবহার করে থাকি। আ যদিও কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে এগুলা অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই থাকে। বাট আমরা যদি একটা সেন্টেন্স এর সাবজেক্ট V1 অবজেক্ট চিন্তা করি তাহলে am, is, are, was, were থাকে ওই সেন্টেন্স এর ভার্বটা কি হয়? V1 হয়। যেমন am, is, are এগুলো V1, was, were V2 এরকম হয়। আচ্ছা, এখন তোমাকে একটা কথা বলি যে ভয়েস এর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কাজ করবে না। মানে ভয়েস হচ্ছে একটা ঘাড়-ত্যাড়া টপিকস, ঠিক আছে? এটা হচ্ছে একটা আ মানে একটা রুলস এর মধ্যে ঢুকে ওই রুলসটাকে সে চেঞ্জ করে ফেলবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা যদি ভয়েস আকারে কোনো একটা সেন্টেন্স দেখি তাহলে এগুলা থাকা সত্ত্বেও আমরা কিন্তু কি ভার্বের V1 বসাতে পারবো না। আমাদের V3 বসাতে হবে। কখন এগুলা করতে হবে? দেখো কোনো ভার্বের কাজটি যখন নিজে না হয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা সম্পূর্ণ হয়, তখন তা অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয়। এই ক্ষেত্রে অ্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্রভৃতি অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের V3 বসাতে হয়। এখানে তোমরা যারা ভয়েস নিয়ে প্রবলেমে আছো, তাদের জন্য হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা চেঞ্জিং সেন্টেন্স এ চলে যাও। ওইখানে ভয়েসের শর্টকাট নিয়ম দেওয়া আছে। ওইগুলা পড়লেই আশা করছি ভয়েস সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমরা এখানে স্ট্রাকচারটা পর্যন্ত দিয়ে দিয়েছি। সাবজেক্ট am, is আর was এর পরে কি হয়? ভার্ব V3 কখন হয়? ওই যে যখন একটি নিজে যখন কাজটি নিজে না হয়ে অন্য কোনো ব্যক্তির দ্বারা সম্পূর্ণ হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দেখো আমরা এক্সাম্পল সুন্দরভাবে দিয়েছি। এগুলো একটু তোমরা ফলো করবে। তাহলে আশা করছি এই লেসনে এই অংশটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখো সাবস্টিটিউশন টেবিলে তুমি ভালো করতে হলে এতটুকু জানলেই কিন্তু তোমার জন্য যথেষ্ট। এরপর কি করবে? এরপর সরাসরি চলে যাবে বোর্ড কোয়েশ্চেনে, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনে কিভাবে সলভ করবে তাও একটু বলে দেই। হ্যাঁ, সলভ তো সবাই জানো বাট আমাদের বইটি কিভাবে সলভ করতে হবে তা একটু জেনে নাও। সেটা হচ্ছে তোমরা এটা ভালোভাবে একটু দেখে নিবে। এখন এটার বাংলা মিনিংটা যদি তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো তোমাদের জন্য আরো ইজিয়েস্ট হয়। এরপরে দেখো তোমরা ১ থেকে ৫ টি বোর্ড কোয়েশ্চেন কতটি? ১ থেকে আ ৫ টি বোর্ড কোয়েশ্চেন তোমরা এইভাবে যে আমরা এনালাইসিস করে দিয়েছি, এই যে দেখো এইভাবে যে এনালাইসিস করে দিয়েছি এভাবে তোমরা পড়বে। যেমন এই সেন্টেন্সটা এখানে কেন হলো এটার কারণটা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। এটা ভালোভাবে পড়বে। শুধু পড়লেই হবে না, বুঝবে যে অ্যাকচুয়ালি কিভাবে এই বিষয়গুলা কাজ করে। যখন ৫ টা এভাবে কমপ্লিট হয়ে যাবে, পরেরগুলা তুমি নিজে সলভ করার চেষ্টা করবে। অবশ্যই অ্যান্সার এনালাইসিস দেখবে না। তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে ভাইয়া। তাহলে তোমরা কি করবে? ৬, ৭, ৮ এইভাবে যতটুকু সম্ভব হয় তুমি ততটুকু নিজে করে দেন তোমরা আমাদের অ্যান্সার এনালাইসিসটা মিলাতে পারো। দেন তোমরা বুঝতে পারবে তুমি কোন জায়গায় ভুল করেছ আর কোন জায়গায় তোমাদের সঠিক কাজটি করা উচিত ছিল। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো সাবস্টিটিউশন টেবিল নিয়ে এতটুকু জানলেই হয়ে যায়। সবশেষে বলব এই বইটি। এই বইটি তোমাদের কতটা হেল্প করছে তোমরা বিগত ক্লাস এবং আজকের ক্লাস থেকেও আশা করছি বুঝতে পেরেছ। যে একেবারেই শর্টকাটে তোমরা গ্রামার শিখতে পারবে ইনশাআল্লাহ। তো আ তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এটা ভাইয়ার ব্যক্তিগত রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে পৌঁছাতে পারব না।
যদি তোমরা তোমাদের পাশে যারা আছে তাদের সাথে শেয়ার করো, তাহলে একদিন এই বইটি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। ঠিক যেমনভাবে তোমরা এই বইটির সন্ধান পেয়েছো। ঠিক আছে? এখানে একটা কথা বলি, দেখো যদি এটা কোনো না কোনোভাবে তোমার সামনে না আসতো, তুমি কিন্তু এই বইটা দেখতে পেতা না। ঠিক আছে? তাহলে তুমিও এই বইটি সম্পর্কে যেহেতু জানো, তুমি তোমার সহপাঠীদেরকে এই বইটি সম্পর্কে বলবা। আশা করছি তারাও উপকৃত হবে এটা থেকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।